নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ। রোজকারের মতো আজকেও আমরা আমাদের স্টুডিওতে হাজির হয়ে গেছি জবাব চায় জনতার বিতর্ক সভায়। আমাদের আজকে স্টুডিওতে তিন রাজনৈতিক দলের তিন রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছে। তার আগে একটু বলে রাখি, আমরা সবাই শনিবার দিন আমরা দেখেছিলাম বিচারক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন এবং আজকে তার সাজা ঘোষণার দিন ছিল। আমরা পশ্চিমবঙ্গ সারা বিশ্ব তাকিয়ে বসেছিলাম আজকের এই দিনটির দিকে, কি হতে চলেছে আজকের এই আরজি কর হত্যা এবং ধর্ষণ কাণ্ডের মামলার রায়। আমরা প্রত্যেকেই দেখতে পেয়েছি সঞ্জয় রায়কে বিচারক আজীবন আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং তার সঙ্গে আরো বিভিন্ন খবর নিয়ে সেই সমস্ত খবরের বিতর্ক সভা নিয়ে আমরা আজকে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আমাদের কাছে সামনে রয়েছে, আমাদের সাথে উপস্থিত রয়েছে যে রাজনৈতিক নেতৃত্বরা, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেবো আপনাদের। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিজেপি প্রতিনিধি রাজীব দত্ত, সিপিএম প্রতিনিধি রয়েছেন সোমনাথ দাস এবং তৃণমূল প্রতিনিধি রয়েছেন শ্রী তাপস তরফদার। আমাদের স্টুডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা বিগত অনেক দিন ধরে কার্যত 2024 সালের 8ই আগস্ট যে নারকীয় হত্যা কাণ্ড এবং ধর্ষণ কাণ্ড ঘটে গিয়েছে আরজি করের বুকে, আমরা প্রত্যেকেই সেটি দেখেছি এবং দীর্ঘদিন ধরে যে প্রতিবাদ মিছিল রাজসভা জুড়ে হয়েছে, দেশ বিভিন্ন দেশে এর প্রতিবাদ হয়েছে, আমরা প্রত্যেকে দেখেছি। তার রায় আজকে নিম্ন আদালতে যে রায় বেরিয়েছে, সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? আমি প্রত্যেকের কাছেই এক এক করে যাব। আপনার কাছে একটু প্রথমে। অবশ্যই সঞ্জয় রায় ও নির্দোষ ছিলেন না, দোষী তো অবশ্যই, কারণ ও যখন দেখতে পেলেন ওই ঘটনাটা, বাইরে এসে খবরটা দিলেন না কেন? ও তো সাধারণ পাবলিক নয়, ও একজন সিভিল ভলান্টিয়ার। ও এসে বাইরে খবর না দেওয়াটাও তো একটা দোষ। অন্যায় যে করে আর অন্যায় যে সয়, যেটা আমরা রবীন্দ্রনাথের কথায় দেখেছি, সেটা তো সমান দোষীও। সেই হিসেবে ও দোষী ঠিকই আছে, কিন্তু আরো দোষী অনেক রয়েছে, সেগুলো এখনো তদন্ত সাপেক্ষ, ধরা বাকি রয়েছে, তাদের ধরার দরকার। আর যেটা আমি বলতে চাই, এটা অনেক খবর অনেকেই দেখেছি আমরা, এর বাড়ি, অভয়ের বাড়ি সম্পর্কে আমি একটু বলতে চাই। অভয়ের বাড়ি আপনাদের আমি দেখাতে চাই। অভয়ের একটা বাড়ি রয়েছে, যেখানে অভয়ের নিজের বাড়ি, সোদপুর নাটাগড়ে। সেই বাড়িটা 3 তলা, খুব অনেক বড় বাড়ি। আমরা এর মধ্যে গিয়েছিলাম একটু। তো অত বড় বাড়ি, ওর বাবা নাইটি আর হলো চুড়িদার বিক্রি করেন হাটে হাটে ঘুরে ঘুরে। অত বড় বাড়ি একজন সাধারণ লোকের পক্ষে করা সম্ভব নয়। উনি আর অভয় ছিলেন একজন ট্রেনি। তো ট্রেনি আর ইভেন ওখানে ওর পুজো করতো নিজ খরচায়, একা খরচায়, নিজের খরচায় ওই পুজোটা চালাতেন। দুর্গাপুজো। গাড়ি রয়েছেন, 3 তলা বাড়ি রয়েছে। বাড়ি দেখলে এই বাড়ি মানে আপনারা দেখাতে পারেন, এই বাড়ি মানে সাধারণ লোক করা সম্ভব নয়। এই বাড়িটা কোথা থেকে পেলেন, এটাও একটা তদন্ত সাপেক্ষ। সেটা আমি বলতে চাই, যে আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই বাড়ি, এই গাড়ি, এগুলো কোথা থেকে আসলো? এর জন্য কোনো আইটি ফাইল আছে বা কোনো হিসাব নিকাশ রাখেন? ওনার বাবা ভালো একজন মানে জাজ ওনার বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এগুলো কোথা থেকে পেলেন, আপনি কি এর কোনো হিসাব নিকাশ রেখেছেন? বলছেন না। এগুলো কে করেছেন? বলছে আমার মেয়ে করেছেন। মেয়ে কোথা থেকে পেল? এটা একটা জিজ্ঞাসার বিষয়। এর জন্য অনেক কিছু হতে পারে। আমি একটু সোমনাথ বাবুর কাছে চলে যাব। আজকের যে রায় বেরিয়েছে, সেই রায় কতটা তাৎপর্যপূর্ণ এবং কি বলবেন আপনি? যে 17 লক্ষ টাকা আমরা দেখেছি, বিচারক বলেছেন যে নিহতের পরিবারকে এবং ধর্ষিতার পরিবারকে দেওয়া হবে, রাজ্য সরকারকে সেই টাকাটি দিতে বলা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে। কি বলবেন? দেখুন, প্রথমত মহামান্য কোর্ট যিনি যেটা বলেছেন, এটার একটা আলাদা সিগনিফিকেন্ট রয়েছে। তিনি যে এভিডেন্স পেয়েছেন, মহামান্য আদালত যা এভিডেন্স পেয়েছেন ফ্রম পুলিশ বলুন, রাজ্যের পুলিশ বলুন, এবং পরবর্তীকালে সিবিআই চার্জশিটে যা পেয়েছেন এবং মামলার সাক্ষীতে যা পেয়েছেন, তার উপর ভিত্তি করেই হচ্ছে
মহামান্য আদালত এই রায়টা ঘোষণা করেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি কি এই মামলার ক্ষেত্রে খুব সিগনিফিকেন্ট হচ্ছে, বিশেষ করে এই আপনাদের মতো ইলেকট্রনিক্স মিডিয়াই বলুন বা যারা ইউটিউব পোর্টাল চালান তাদের কথাই বলুন বা প্রিন্ট মিডিয়াই বলুন, তাদের মাধ্যম দিয়ে আজ আর কিছু তথ্য লুকানো যায় না বা মানুষের কাছে আজ কিছু অজানা এরম বিষয়টাও কিন্তু নয়। তাতে লক্ষ্য করে দেখুন আপনি, আমরা প্রত্যেকেই দেখেছি মানে এই বিষয়টা সম্পর্কে সবাই যখন জানি, ফলে কিভাবে এভিডেন্সটা ট্যাম্পারিং করবার চেষ্টা করেছে রাজ্য সরকার। আমরা যদি দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনাটা হওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য, যেটা ধামাচাপা দেওয়া যায়, রাজ্য পুলিশকে পাঠিয়ে দিয়ে, এই ডিজিকে পাঠিয়ে দিয়ে, যে ডিজিকে পরবর্তীকালে ট্রান্সফার করানো হলো তার পানিশমেন্ট স্বরূপ, তো সেই ডিজিকে দিয়ে তার পুলিশ বাহিনীকে দিয়ে এভিডেন্সটাকে ট্যাম্পারিং করবার চেষ্টা করলো বিভিন্নভাবে, যাতে তার বাবা মাকে দীর্ঘক্ষণ ধরিয়ে তার মেয়ের মৃতদেহের কাছে পৌঁছানো না দেওয়া এবং অন্যরকম যা প্রক্রিয়াগুলো রয়েছে আইনি প্রক্রিয়া সেগুলোকে যাতে ডিলে করে দেওয়া এবং বডিটা তাদের হাতে না তুলে দিয়ে তাদেরকে জোরজবস্তি করে সই করিয়ে দিয়ে মিথ্যা পুলিশকে ডিসি নর্থকে পাঠিয়ে, আমরা সেখানে অভয়ার বাবার মুখেই শুনেছি, মায়ের মুখেই শুনেছি, মানে তাদের ভিডিওতেই দেখেছি আমরা, টিভিতে আপনাদের মতো ইলেকট্রনিক্স মিডিয়াতেই আমরা বসে দেখেছি যে কিভাবে তাদেরকে দিয়ে এভিডেন্স ট্যাম্পারিং করানোর জন্য তাদেরকে ফোর্সফুলি বলিয়েছে যে হ্যাঁ পুড়িয়ে দেওয়া হোক। তো এরকম বিভিন্ন ভাবে এভিডেন্সটাকে ট্যাম্পারিং করেছে, যাতে আজকে এই যে আমরা দেখুন কেউ ভালোভাবে খুশি হতে পারেনি আজকের এই বিচার মানে রায়ের খুব একটা খুশি হতে পারেনি। কারণ আমাদের কাছে মনে হয়েছে এই আপনাদের মতো ইলেকট্রনিক্স মিডিয়ারা যেভাবে আমাদেরকে এই সত্যটাকে যেভাবে তুলে ধরেছিলেন, বা বাংলার জনগণ শুধু নয় সারা ভারত এবং ভারতের বাইরে মানে গোটা বিশ্বে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গায় টোকেন একটা দেখেছি আমরা যে একটা আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে, এবং এই বিষয়টার কাছে আমাদের কারোর কাছে আর অজানাও নয় আর এই রায়ে আমরা খুশিও নই। আমরা এই এভিডেন্স ট্যাম্পারিং শুধু নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে বিচার প্রক্রিয়া না শুরু হয় তার আগেই ট্যাম্পারিং করবার জন্য রাজ্যের প্রধান তিনি গিয়ে বলছেন 10 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, করার দরকার নেই, 10 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, মানে আগেই মানে কিছু করার দরকার নেই। এই যে ট্যাম্পারিং করবার বিভিন্ন প্রসেস, এটা আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দেখেছি। আমাদের মনে হয়েছে যে ঠিকমতো যদি বিচার মানে ঠিকমতো যদি এই সাক্ষ্য প্রমাণ হতো, ঠিকমতো যদি ইনভেস্টিগেশন হতো, ইনভেস্টিগেশনের পর ঠিকমতো যদি চার্জশিট হতো, আমার মনে হয় আসল দোষীরা তারা আজকে হয়তো আনন্দে রয়েছে, তারা আজকে সাজা পেতেন। আমি তাপস বাবুর কাছে চলে যাব, কি বলবেন আপনার পূর্ববর্তী যে সকল বক্তারা যারা বলেছেন, কি বলবেন এই বিষয়ে? প্রথমেই বলি যে আজকে অভয়া বলুন তিলোত্তমা বলুন, যে রায় মহামান্য আদালত সিবিআই এর 164 দিনের তদন্তভারের তাদের পর্যবেক্ষণের পর এবং মহামান্য সুপ্রিম কোর্টের তদারকিতে আজকে যে রায় বেরোলো, এটা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করি, আমার মনে হয় এটা ভারতবর্ষ তথা শুধু বাংলা নয় ভারতবর্ষের বুকে একটা কলঙ্কতম দিন। এই কারণে অভয়ার ঘটনার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যে জঘন্য কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং চরম সাজা মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করাতে হবে। 12 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অ্যারেস্ট করেছিলেন। আর আজকে আমার সিপিআইএম এর বন্ধু, ভারতীয় জনতা পার্টির বন্ধু যারা এখানে উপস্থিত আছেন, যারা আজকে বড় বড় কথা বলছেন, এই সিপিআইএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী মহামান্য হাইকোর্টের কাছে গিয়ে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ওপর আস্থা নেই, আমাদের সিবিআই চাই। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ওপর আস্থা থাকে না তারা 12 ঘন্টায় অন্যতম অভিযুক্ত যদি বলি সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে, আর যাদের ওপর অগাধ আস্থা সেই সিবিআই 164 দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ধরে দেওয়া সঞ্জয় রায় ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে এই অভয়া কাণ্ডে আজও পর্যন্ত গ্রেপ্তার করতে পারে না। এবং যারা বলছে যে হচ্ছে এভিডেন্স টেম্পারিং করার কথা বলছেন,
আর মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই আজকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বাংলায় 34 বছর শাসন করার পরে শূন্য, তার কারণ মিথ্যাচার করতে করতে মিথ্যাটা এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যার পরে বাংলার মানুষ তাদের আর বিশ্বাস করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা দিয়ে এভিডেন্স ট্যাম্পারিং করতে চাননি। এটা ন্যাশনাল একটা আইন বের হয়েছিল নির্ভয়া কাণ্ডের পরে, যে কাউকে যদি এরকম কোনো মহিলাকে ধর্ষণ করে হত্যা করা হয় কিংবা ধর্ষণ করা হয়, যে তার পরিবারকে এই কোর্টে আপনার বিচার ব্যবস্থাকে নিয়ে লড়াই করার জন্য কিংবা তার পরিবারকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ 10 লক্ষ টাকা, সর্বনিম্ন 5 লক্ষ টাকা, এটা যে রাজ্যে ঘটবে সেই সরকার তাকে তার পরিবারকে দিতে বাধ্য থাকবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা নয়। আজকে যারা বলছেন 17 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, এটা যেরকম আইনে আছে, এই 10 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটাও কিন্তু ন্যাশনাল আইন থেকে বের করে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা নয়। আর আজকে যারা 14ই আগস্ট রাত জাগার কথা বলেছিলেন, আজকে ভারতীয় জনতা পার্টির সেই বন্ধুর কাছে আমার প্রশ্ন, আপনাদের নেতা শুভেন্দু অধিকারী এক কথা বলেন, আপনাদের নেতা সুকান্ত বাবু এক কথা বলেন, আপনাদের নেতা দিলীপ বাবু এক কথা বলেন, আজকে আপনি আবার একটা নতুন কথা বললেন। এই যে জঘন্য কথাটা আজকে বলা হলো তিলোত্তমার নামে, এটা ভারতীয় জনতা পার্টির কালচার, তাদের পক্ষেই সম্ভব। তার কারণ যাদের মোহন ভাগবত বলতে পারে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করার দরকার নেই, রাম মন্দির প্রতিষ্ঠার দিনে স্বাধীনতা দিবস পালন করতে হবে, তাদের পক্ষে এটাই বলা সম্ভব। আজকে এতদিন পরে যখন দেখছে তিলোত্তমা নিয়ে রাজনীতি করে বাংলার মাটিতে কোনো লাভ করা যাচ্ছে না, ওনাদের নেতা শুভেন্দু অধিকারী নিজের ঘরে একটার পর একটা সমবায় নির্বাচনে আজকে গুহারা হাঁটছেন কেন্দ্রীয় খোঁজ নিয়ে যাওয়ার পরেও। তাই আজকে ওনারা তিলোত্তমার কোথা থেকে 3 তলা বাড়ি হলো, কি করে পুজো করলে, সেই টাকার উৎস কোথায়, আজকে এতদিন পরে যেদিন সঞ্জয় রায়ের ফাঁসি হলো, এই সাজার ঘোষণা হলো, এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের সেই কথা বলছে। আজকে একজন বাংলার মেয়ে, বাংলার বোন, বাংলার মা, যাকে ধর্ষণ করে হত্যা করা হলো, আর সেই ধর্ষিতা বোনের আজকে যখন উপযুক্ত সাজা, যাকে অ্যারেস্ট করা হয়েছিল, সেই সঞ্জয় রায়ের ফাঁসির সাজা হলো না, আজকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আমার মনে হয় যে অপরাধ সঞ্জয় রায় করেছে তার যোগ্য শাস্তি তাকে দেয়া হলো না। আর সেই দিনে দাঁড়িয়ে আজকে নাথুরাম গডসের উত্তরসূরি যারা, তারা একথাই বলবে যে তিলোত্তমার 3 তলা বাড়ি কি করে হলো, আজকে সে দুর্গাপুজো কি করে চালায়, তার টাকার উৎস কি, একথা কিন্তু 164 দিনে একবারও কোনো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কথায় শুনতে পাওয়া যায়নি। আজকে যখন সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হলো না বলে আজকে নাথুরাম গডসের উত্তরসূরিরা আবার তাদের খরচ থেকে বেরিয়ে আজকে ভারতবর্ষের স্বাধীনতার বিরুদ্ধে যারা বেইমানি করেছিল, যারা নাথুরাম গডসেদের উত্তরাধিকারী, তাদের মুখে এই কথাই মানায়। কেননা তারা জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করার নায়ক যিনি নাথুরাম গডসেকে পুজো করে, আর জাতির জনক মহাত্মা গান্ধী অন্যায় অপরাধী বলে, তাদের মুখে এই কথাই মানায়। আমি একটা কথা আপনাকে বলবো দাদা, যেটা দেখা যাচ্ছে যে যখন দিনের পর দিন সঞ্জয় রায়কে বিচারক প্রশ্ন করেছেন এবং আজকেও যখন সাজা ঘোষণার আগে যখন তাকে বারবার বলতে বলা হচ্ছিল, তখন তিনি একটাই কথা বলেছেন যে তিনি দোষী নন, তিনি দোষী নন, তাকে ফাঁসানো হয়েছে। তাহলে তিনি যখন কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন তিনি দোষী নয়, এর পেছনে আরো অনেকে আছে, সেই নামগুলো কেন বলছেন না? যখন তিনি দেখছেন যে আলটিমেটলি তাকেই সাজা দেওয়া হচ্ছে, তাহলে সেই নামগুলো তিনি সামনে আনছেন না কেন? দেখুন, এটা তো তদন্ত সাপেক্ষ। নামগুলো এই যে আমি আমার টিএমসির বন্ধু বললেন যে এতদিন আমরা কেন এই বাড়ি নিয়ে কথা বলিনি বা এই টাকা পয়সা নিয়ে কথা বলিনি, এই বাড়ি আর এই টাকা পয়সার সাথে এই যে আজকে জঘন্যতম কাজটা যে হয়েছে সেটা জড়িত রয়েছে এই আপনার তদন্তের মধ্যে। কিভাবে এটা তৈরি হলো সেটা কি আমার দেখার দরকার নেই? আমি একটা বাড়ির 3 তলা করে নিলাম, একটা নিজে একটা পুজো করে নিলাম, আমি একটা গাড়ি করে নিলাম, এটা কি আমার দেখার দরকার নেই? আমি একটা ট্রেনি হয়ে সেটার জন্যই বলছি যে সেটার পিছনে কে? আজকে সঞ্জীব ঘোষকে ছেড়ে দেওয়া হলো। সঞ্জীব ঘোষ হচ্ছে আসল কালপিট। সঞ্জীব ঘোষের উনি কে ছিলেন, সঞ্জীব ঘোষের সাথে কি সম্পর্ক, আমরা একবারও দেখতে চাইনি। সেই সঞ্জীব ঘোষকে ছেড়ে দেওয়া হলো,
সেই আর একটু আপনার স্পিকারটা পড়ে গেছে, যদি একটু কালেক্ট করে নেন। সেই সঞ্জীব ঘোষকে ছেড়ে দেওয়া হলো। সঞ্জীব ঘোষকে 24 ঘন্টার মধ্যে আরজিকর থেকে মেডিকেল কলেজে সুপার করা হলো। মানে ওনাকে ভালোই কেন করা হলো, যেহেতু দিদির যখন পা ভাঙে, পায়ের আপনি আমাকে দিন, আমি করে নিচ্ছি। পায়ের ব্যান্ডেজটা উনি করেছিলেন, সেই জন্য ওনাকে তো একটা পুরস্কার দিতে হবে। সেই পুরস্কার হলো এই পুরস্কার। আজকে দেখুন কোন কোন বাড়িতে হয়তো বা দিওয়ালি হচ্ছে, যেহেতু যার বিচার হওয়ার কথা তার বিচার হয়নি, যার বিচার হলো সেটা আমি বলবো আজকে খুব সূক্ষ্মতম বিচার হলো, এটা খুব ন্যূনতম বিচার। আসল লোক এখনো ধরাছোঁয়ার বাইরে ঘুরে বেড়াচ্ছে, দিওয়ালি করছে। কি বলবেন সোমনাথ বাবু? না দেখুন, সেটা হচ্ছে যে আমার বন্ধু বললেন, আমি এটা কন্ডেম করছি। কারণ এই অভয়ার বিরুদ্ধে যেটা উনি বলছেন যে একজন টেনি কিভাবে তার বড় বাড়ি বা বড় গাড়ি বা বছরে দুর্গাপুজো করে, এটা আমি কন্ডেম করছি এই কারণেই। আপনি দেখবেন লক্ষ্য করে যে এই যে ভিকটিম পার্সন, এই যে অভয়া, তিনি চলে যাওয়ার পর রাজ্য পুলিশ বলুন, কলকাতা পুলিশ বলুন, রাজ্য পুলিশ বলুন বা সিবিআই, তাদের ইনভেস্টিগেশনে কোনোভাবেই তার প্রপার্টি বা তার যে সম্পত্তি নিয়ে কোনো রকম ভাবে ইনভেস্টিগেশনে উঠে আসেনি। এটা 1 নম্বর। নাম্বার 2, কোর্টের মনিটরিং, কোর্ট যখন মামলায় হলো তখনও কিন্তু বিষয়টা উঠে আসেনি। ফলে আমার মনে হয় এই বিষয়টা বলাটা ঠিক হচ্ছে নয়। আর এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমাদের মনে হয়েছে। আমাদের এই সময় যেটা বিশেষ করে মনে হচ্ছে যে মেয়েটার উপর যেভাবে অত্যাচার হলো, এই অত্যাচারটা শুধু মেয়েটার উপর হয়নি, এই অত্যাচারটা আমাদের গোটা সমাজ ব্যবস্থার উপর অত্যাচার হলো। যে সমাজ ব্যবস্থায় নারীরা সুরক্ষিত নয়, যে বাংলায় ডাক্তাররা সুরক্ষিত নয়, নিজের ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে একটি লেডি ডাক্তার কিভাবে তাকে ধর্ষিত হতে হলো, তাকে কিভাবে তাকে হত্যা করলো, এই দোষীদেরকে আমার মনে হয় কোর্ট তো এভিডেন্সের ভিত্তিতেই, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই তো রায়টা দিয়েছেন। তো আমার তো সেই ক্ষমতা বা অধিকার নেই সেই রায়ের সম্পর্কে কিছু বলার বা কিছু করার। থাকলে সেটা অভয়ার বাড়ির লোক বা ভিকটিম পার্সনের বাড়ির লোক তারা অ্যাপিলে যেতে পারেন, তার প্রভিশন রয়েছে, উচ্চ আদালতে যেতে পারেন। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটা, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া বা সামগ্রিক ক্ষেত্রে আমাদের যা আমরা জানতে পেরেছি সাধারণ মানুষ হিসাবে, সেখানে আরো দোষীরা রয়েছে, বড় বড় রাঘব গোয়ালরা রয়েছে, তাদেরকে এই এই ইনভেস্টিগেশনের আওতা থেকে সরিয়ে রেখে এই রায়টা করানো খুবই দুঃখজনক। একটা কথা বলি যে রাজনীতি করার জন্য, কাউকে কালিমালিপ্ত করার জন্য যদি মিথ্যাচার করা হয়, আখেরে যাদের সাজা পাওয়ার কথা, যার প্রতি অন্যায় হলো, যার সুবিচার পাওয়ার কথা, আসলে সে সুবিচার পায় না। যাদের সাজা পাওয়ার কথা তারা ঠিকঠাক সাজা পায় না। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 12 ঘন্টায় ধরতে পারে অপরাধীকে, কেন্দ্রীয় সরকারের এজেন্সি সিবিআই 164 দিনে নতুন কোনো আর তাদের তদন্তের মধ্য দিয়ে বের করতে পারে না। আজকে তো মনে হয় যারা সিবিআই এর জন্য হাইকোর্টে গিয়েছিলেন, আজকে এই অভয়ার তদন্তে খোলা জলে মাছ ধরার জন্য বলছে আরো অপরাধী আছে। বাংলায় একটা প্রবাদ আছে, দেখবেন যে বাসে কোনো যখন পকেটমার থাকে, পকেটমারি করার পর পকেটমার নিজেই পকেটমার বলে চিল্লে বাস থেকে নেমে চলে যায়, মানুষকে বিভ্রান্ত করে। আজকে যারা আরজিকরের অভয়ার কাণ্ড নিয়ে যারা বেশি চেঁচামেচি করছে, আমার মনে হয় তাদের কোনো উদ্দেশ্য ছিল কাউকে বাঁচানোর জন্য, ভেস্টেড ইন্টারেস্ট ছিল। এই কারণে আজকে যদি হচ্ছে অভয়ার জন্য যদি আমি রাত জাগতে পারি, নিশ্চয়ই রাত জাগা উচিত বাংলার একজন মেয়ের সম্মান বাঁচানোর জন্য। আজকে তাদের আন্দোলনের নেতা আসফাকুল্লাহ, তিনি ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট নিয়ে মানুষের ট্রিটমেন্ট করছেন, সেটাও কিন্তু প্রকারান্তরে মানুষ খুন করারই শামিল। আজকে সেই রাত জাগার লোকেদের কাউকে কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখলাম না। আর আজকে যারা বলছে, যেদিন তারা অভয়াকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিলেন, তারা এবং তাদের নেতারা আবার তারা নবান্ন অভিযানের নামে পুলিশকে মেরে বাংলার
রাজনীতিকে বলুন, বাংলার সমাজ ব্যবস্থাকে বলুন, যারা ঘৃণ্য চক্রান্ত করে একটা রাইড লাগানোর চেষ্টা করেছিলেন, তারা আজকে বলছেন অভয়ার 3 তলা বাড়ি কি করে হলো। এটা কিন্তু 164 দিন আগে যেদিন অভয়ার কাণ্ড ঘটেছিল, সেদিন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের মনে হয়নি। সেদিন তাদের নেতা 14 বার ওই অভয়া বাড়ি এবং তার বাবা মার সঙ্গে গিয়ে মিটিং করে, মিছিল করে, তাদের দিয়ে মিথ্যা কথা বলিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিলেন। আজকে যখন দেখছেন যে অভয়ার নামে রাজনীতি করে কোনো ফায়দা লোটা যাচ্ছে না, আজকে তাদের দলের প্রতিনিধিরাই একজন বাংলার ধর্ষিতা মা, বাংলার ধর্ষিতা বোন, বাংলার ধর্ষিতা মেয়ে, যার উপর অন্যায় হয়েছিল, তার বিরুদ্ধে আজকে বিষোদ্গার করে, তার চরিত্রে কালিমা লেপন করে আজকে আখেরে বাংলার মাতৃ সমাজকেই অপমান করছে এই ভারতীয় জনতা পার্টি। এই জন্যই বাংলার মানুষ বারে বারে এদের প্রত্যাখ্যান করছে এবং ভারতবর্ষের রাজনীতির মানুষও বুঝে গেছে বলে আপনিবার 400 পার বলার পরে আজকে নরেন্দ্র মোদীরা 240-এ থেমে যায়। এই কারণে এদের বাংলার মায়েদের পক্ষ থেকে, বাংলার নারী শক্তির পক্ষ থেকে এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে আজকে যে ভাষায় আজকে অভয়াকে কলঙ্কিত করার চেষ্টা করলেন, এই সংবাদ খবর বাংলা সংবাদের আজকে স্টুডিওতে বসে আজকে এই ভারতীয় জনতা পার্টির এই কলঙ্কিত অধ্যায়ের জন্য, এদের কলঙ্কিত কথাবার্তার জন্য বাংলার মায়েদের উচিত এদের সমস্ত জায়গায় ব্যারিকেড করা। আমি সোমনাথ বাবুর কাছে যাব। আজকে আমরা আরেকটি খবরও তুলে ধরা হয়েছে, যেটি হচ্ছে সমস্ত অপরাধীর শাস্তির দাবিতে চিকিৎসক সংগঠন আবার পথে নামছে। কি বলবেন? ঠিকই আছে, দেখুন চিকিৎসকরা তাদের নিজস্ব মতামত রয়েছেন। শুধু চিকিৎসক না, প্রতিটা মানুষেরই কনস্টিটিউশনাল রাইট যে অন্যায় হলে তার প্রতিবাদ করা। ফলে চিকিৎসক সংগঠন পথে নামছেন, এটা নিয়ে আমার বিশেষ কিছুই বলবার নেই, কারণ চিকিৎসকদের অর্গানাইজেশন, আমি চিকিৎসকও নই, চিকিৎসকদের অর্গানাইজেশন আমি করি না। তবে হ্যাঁ, একজন মানুষ হিসেবে চিকিৎসকদের এই আন্দোলনকে আমি সমর্থন করি বাইরে থেকে। কেন সমর্থন করি? কারণ হচ্ছে ডাক্তারদের আজকে আমরা কিভাবে দেখি, আমরা বলি যে ডাক্তাররা হচ্ছে আমাদের এই সমাজে ভগবান। ডাক্তাররা প্রতিনিয়ত তারা সেবা করে আমাদের রোগ হলে, আমরা অসুস্থ হয়ে পড়লে আমাদেরকে প্রতিনিয়ত তারা নিজেদের ঘুম, তাদের খাওয়া দাওয়া, তাদের শরীর ভুলে গিয়ে আমাদের চিকিৎসা করে সুস্থ করে, আমাদের পরিবার পরিজনকে সুস্থ করে। তাই আমরা ডাক্তারদের ভগবান বলি। ফলে ডাক্তাররা যখন তাদের একজন ডাক্তারকে দেখেছে যে একজন মহিলা ডাক্তার তার নিজের ক্যাম্পাসের মধ্যে ধর্ষিতা হয়েছেন, লাঞ্ছিতা হয়েছেন, খুন হতে হয়েছে এবং তার বাড়ির লোককে অপদস্থ হতে হয়েছে, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতে হয়েছে। তাপসবাবু বলছিলেন যে ভারতীয় জনতা পার্টির নাম করেই যদিও বলছিল, আমি আমার কথা বলছি না, উনি বলছিলেন যে নাকি অভয়ার মা বাবাকে মিথ্যা কথা বলানো হয়েছে বা আন্দোলনকারীরা নাকি অভয়ার মা বাবাকে মিথ্যা কথা বলিয়েছে। এটাকে বলা যায়। অভয়ার মা বাবা, একজন মা, একজন বাবা যখন তার মেয়ে নিজের ক্যাম্পাসে এইভাবে ধর্ষিত হয়, কষ্ট করে তার মৃত্যু হয়, তার মা বাবা মিথ্যা বলছে অন্যের কথা, এইভাবে এটাকে মেনে নেওয়া। আজকে যদি ধরেও নেওয়া হয় যে শুধুমাত্র মমতা ব্যানার্জির সরকার এবং তার যে পুলিশরা রয়েছেন, তারা কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে, সেই সঞ্জয় রায় ধরেও যদি নেওয়া হয় যে বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সিবিআই যে তদন্ত করেছে, কলকাতা পুলিশের তদন্তে, সিবিআই এর তদন্তে যে সঞ্জয় রায় দোষী প্রমাণিত হয়েছে, দোষী সাব্যস্ত হওয়ার পর তার আজীবন কারাদণ্ড সাজা ঘোষণা হলো আজকে, যদি আমরা ধরেও নিই যে শুধুই সঞ্জয় রায় দোষী, তাহলেও কি সন্দীপ ঘোষের দোষ কি কিছু কমে যায়? কারণ যে দুর্নীতি করেছেন তিনি অধ্যক্ষ থাকাকালীন, এবং তিনি অধ্যক্ষ থাকাকালীন মর্গে দিনের পর দিন, রাতের পর রাত যে চরম দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির শাস্তি তাহলে কোথায় গেল? আমি সেটাই বলতে চেয়েছি। আমার কাছে বোধহয় উনি প্রশ্ন করেছেন, আমার তো এটা মনে হচ্ছে ঠিক ওই বাঘিনী ধরতে গিয়ে 45 কোটি টাকা খরচার যে বিষয়টা, ঠিক ওই রকমই মনে হচ্ছে। আপনি যেটা সিবিআই এর কথা বলছেন, যারা কেন্দ্র সরকার শাসিত, মানে কেন্দ্র সরকারের টিম, ইনভেস্টিগেটিং টিম, আর এই রাজ্য সরকারের পুলিশ। আচ্ছা, এই যে সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার, আচ্ছা আপনি বলুন তো, এই যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, কেন সিভিক ভলেন্টিয়ারদের রাজ্যে নিয়োগ হয়েছে? এই নিয়ে বহুবার কোর্টে সওয়াল হয়েছে, বাইরে সওয়াল হয়েছে যে সিভিক ভলেন্টিয়ারের কিসের দরকার।
কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট থেকে শুরু করে রাজ্যের মহামান্য হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট তিনি বারবার করে বলে দিয়েছেন যে কিভাবে গাইডলাইন করে দিয়েছেন যে এই সিভিক ভলেন্টিয়ার কে বা তারা কিভাবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে বা কোথায় সিভিক ভলেন্টিয়ার কাজে লাগাবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে পরবর্তীকালে এই ঘটনা হওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী এক সময় ডাক্তারবাবুদের সঙ্গে মিটিং করে নিজের বাসভবনে মিটিং করে তিনিই বলেছিলেন, আমার নয় এটা, যে সিভিক ভলেন্টিয়ার আর হসপিটালে থাকবে না। তার মানে উনিও বুঝতে পেরেছেন যে তাদের যে রিক্রুটমেন্ট কাদেরকে নিয়ে গেছে, দলের লোকেদেরকে এই সিভিক ভলেন্টিয়ারের নাম করে রাজ্যের টাকা তছরূপ, ওই যেটা আমি আগেই বলছিলাম যে 9 দিনে বাগেনি ধরতে 45 কোটি টাকা বিল, সেই রকমটাই ঘটনা ঘটাচ্ছে। আর কিছু বলুন। আমি সঞ্জীব ঘোষ যে মেইন কালপিট, সঞ্জীব ঘোষ আরো একজন আছে যারা 12 জন, প্রথম সময় 12 জন ডাক্তারের নাম এসেছিল লিস্টে, তারপর আরো অনেকের নাম এসেছিল, তারা কোথায়? আজকে তো তাদের কোনো খবর নেই। আজকে একজনই সঞ্জয় রায়কে পাওয়া গেল, তাহলে তারা কোথায় গেল? আমি তাপস বাবুর কাছে এই প্রশ্নটা নিয়ে আমার যাব। মনে হয় ভারতীয় জনতা পার্টির বন্ধুর কাছে আমাদেরই প্রশ্ন, সিবিআই তো আর মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনা করেন না, সিবিআইটা কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করে। তাহলে আজকে যদি সিবিআই 164 দিনে কেন একা সঞ্জয় রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ধরে দেওয়া অপরাধী, আর একটা অপরাধীকে কেন সিবিআই এতদিনে ধরতে পারলো না কিংবা তদন্ত করে বের করতে পারলো না, সবার আগে তো মনে হয় নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত অপদার্থ সিবিআই এর জন্য। আর যেটা কথা, আরেকটা কথা বলি, আজকে বলছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বন্ধু যে দেখুন সিভিক ভলেন্টিয়ার কি করতে পারবে, কতটা করতে পারবে, কি করতে পারবে না তার গাইডলাইন দেওয়া আছে, গাইডলাইনে সেই মতন কথা বলাও আছে। কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরির কোনো দরকার নেই কিংবা তাদের কাজের দরকার নেই, এ কথা যারা বলে তারা আসলে বাংলার যুবকদের রুটি রুজির পরিপন্থী। আর আজকে যারা এত চেল্লামেল্লি করছেন যে বাংলার পুলিশকে নিয়ে, বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে নিয়ে, আমি শুধু জিজ্ঞেস করতে চাই সিপিআইএম এর বন্ধুকে, ওনার বাড়ির পাশেই কলকাতা বন্দর এলাকা, আমার মনে হয় না ওনার বয়সটা তখন এতটা কম ছিল যে সেই কথাটা মনে নেই। ডিসি মেহতাকে প্রকাশ্য দিবালোকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজত্বে হত্যা করা হয়েছিল, আজ পর্যন্ত তার হত্যা তদন্তের রহস্যের কিনারা হলো না। আজকে অধ্যাপক ডক্টর মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধান রহস্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজত্বে হয়েছিল, এবং সেই ডক্টর মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের নেপথ্যে তৎকালীন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদকের নামও জড়িয়ে গিয়েছিল, আজও তার অন্তর্ধান রহস্যের কিনারা হলো না। এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজত্বে ভিখারি পাসওয়ান অন্তর্ধান হয়ে গিয়েছিলেন, আজও পর্যন্ত তার পরিবারের মানুষ জানতে পারলো না ভিখারি পাসওয়ান মৃত না জীবিত, সেই তো অন্তর্ধান রহস্যের আজও কিন্তু তদন্তের কোনো কিনারা হলো না। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা বন্ধু আছেন, আগে তাদের এই পূর্বের যে পাপ, সেই পাপগুলো আগে ধুয়ে আসুন, যতদিন না এই পাপ ধোবেন শূন্য থেকে আরো মহাশূন্যে পরিণত হবে। যারা অভয়াকে নিয়ে রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে চেয়েছিলেন, তারপরে পরে 6টা বিধানসভার উপনির্বাচনে বাংলার মানুষ চপেটাঘাত করে দেখিয়ে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কিংবা ভারতীয় জনতা পার্টির বিষোদ্গার কিংবা কালিমালিপ্ত করার চক্রান্তের মধ্য দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে। আমি একটু রাজীব বাবুর কাছে আসবো। পাসপোর্ট চক্রের নথি জালিয়াতি কাণ্ডে এবার এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃত ইন্দ্রজিৎ দে গত পুরো ভোটে বারাসাত পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ছিল। কি বলবেন? দেখুন, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। একজনকে ধরা হলেই যে সে শুধু দোষী হয়ে যাবে সেটা তো কোনো কথা নয়। তদন্ত হোক, তদন্ত হওয়ার পর দেখা যাক উনি আদৌ দোষী কি দোষী নন, সেই ব্যাপারে এখনই আলোচনা কোনো ব্যাপার নেই। তাপসবাবু বলুন কিছু। হ্যাঁ, ওই তো এরকম টিএমসি প্রচুর লোক এরকম ধরা পড়েছে, এটাই হচ্ছে রাজনৈতিক চরিত্র। টিএমসি প্রচুর লোক ধরা পড়েছে, আলোচনা করা তখন তদন্তে যতক্ষণ না প্রমাণিত হবে সে দোষী না। আর যদি তৃণমূল কংগ্রেস কিংবা বিরোধী দলের কেউ যদি ধরা পড়েন, তখন তার তদন্ত এজেন্সি কিংবা মহামান্য আদালত বলার আগে ভারতীয় জনতা পার্টির বড় বড় নেতা যারা, তারা তাদের তদন্তভার শেষ করে দিয়ে তার রায় ঘোষণা করে দেন।
আজকে সঞ্জয় রায় যাকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং কিছু সংবাদ মাধ্যম আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করাচ্ছে। আজকে 164 দিন পরে যখন সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হওয়ার মুখে তখন বলছে আমি নিরপরাধের সঙ্গে আরো অনেকে যুক্ত আছে। আজকে একটা রাজীব বাবু সঞ্জয় রায়ের সঙ্গে কোর্টে গিয়ে প্রতিদিন 1 ঘন্টা করে আলোচনা করা হচ্ছে। আরে রাজীব বাবু আমায় বলছে একটা মানে আপনি কোথায় আপনি তো ভাই আজকে একটা যার সামনে কোর্ট বলছে তার মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন হতে পারে, তার তো হারানোর কিছু নেই, তাহলে সে একটা নাম বলতে পারছে না কেন? আজকে একটা নাম সে বলছে না কেন যে আমার সঙ্গে এই কাজে যুক্ত? আর আপনারা আরে বাবা চা ফাঁসিয়েছে বলেছে তো কে আনা হচ্ছিল না, সন্দীপ কোর্টে আনা হচ্ছিল না, ওনাকে ডাইরেক্ট ওখান থেকে টেলিকনফারেন্স করা হয়েছিল। যেদিন উনি প্রথম বললেন যে আমাকে বিনীত গোয়েল এরা ফাঁসিয়েছে, তখন থেকে কোর্টে আর ওনাকে না এনে ওনাকে ডাইরেক্ট টেলিকনফারেন্সের মাধ্যমে ওনাকে শুনানি হচ্ছিল। টেলিকনফারেন্সের মাধ্যমে তো নামটা বলা যায়। তারপর থেকে ওনার উপর চাপ সৃষ্টি আমাদের এখানে মুখ্যমন্ত্রী যা বলে সেটাই হবে। মুখ্যমন্ত্রী যদি যা বলে ঘরের পুরাণ চলবে মুখ্যমন্ত্রীর সবকিছু। মুখ্যমন্ত্রীরা কথাই মুখ্যমন্ত্রী তো ঠিক মুখ্যমন্ত্রীর কথাই যদি সিবিআইও চলে তাহলে তো সবার আগে নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত। সিবিআই আমার এখানে সিবিআই তো তদন্ত, সিবিআই আমার এখানে মানে তদন্ত করবে, সিবিআই জমা করে মমতা ব্যানার্জি মামার বাড়ির আপনার নাকি। আমি সোমনাথ বাবুর কাছে চলে যাব। যে পাসপোর্ট জালিয়াতি চক্রান্তে যে বিজেপি নেতার নাম উঠে এসছে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, জালিয়াতি করাটা ওদের জন্মগত অধিকার। আমি একটু ওনার কথা শুনে নেব। বিষয়টা হচ্ছে যে আপনি যার কথা বললেন বিজেপি করে কর্মী বা ক্যান্ডিডেট হয়েছিলেন, হ্যাঁ ইন্দ্রজিৎ দে, তিনি অভিযুক্ত হয়েছেন। এটা তো একটা ইনভেস্টিগেশনের পার্ট, সেটাতে তো নিশ্চয়ই আছে, এটা আপনি ঠিক ভালো প্রশ্ন করেছেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি এইভাবে যে আপনি বলার সময় দেখবেন যে আমার পাশে দুই দিকে যারা বসে আছেন তারা একে অপরের যেভাবে বলছে তাতে এইটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি বলছেন না যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যেভাবে যত মহাশূন্য হয়েছে না শূন্য হয়েছে, উনি বলছেন এই যত শূন্য আমরা হয়েছি বলেই এই একে অপরের পরিপূরক মানে বিজেপি এবং তৃণমূল তারা এই জিনিসগুলো করতে পারছে। ঠিক নরেন্দ্র মোদী বলুন, তার শাসনকাল বলুন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাই বলুন, একে অপরের আপনি দেখুন দোষারোপটা দেখলে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে তাদের রাজত্বকালে কি পরিস্থিতি তৈরি হয়েছে। এই জিনিসটাই হচ্ছে সিপিএম একমাত্র পরিপূরক ভোট পার্সেন্টেজ তো বলে বিজেপি বাড়ে বামফ্রন্ট কমে, বামফ্রন্ট বাড়লে বিজেপি কমে। একটু তাপস বাবুর কাছে যাব। প্রসূতি মৃত্যুর মামলায় ও গাফিলতির অভিযোগে রাজ্য সরকারের শাস্তিতে ক্ষুব্ধ সিনিয়র জুনিয়র চিকিৎসকেরা সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসকরা। এবার চিঠি পাঠানো হলো স্বাস্থ্য দপ্তরে। চিঠিতে লিখছেন অবিলম্বে সাসপেনশন প্রত্যাহার করা হোক। কি বলবেন এই বিষয়ে? এটাই হচ্ছে ডাক্তারদের একটা কুচক্র। এই অভয়া কাণ্ড, অভয়ের সত্যিকারের বিচার চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যারা অভয়াকে নিয়ে রাজনীতি করেছে তারা ডাক্তারদের একটা কুচক্রী চক্র। তারা এই মেদিনীপুরের প্রসূতি মৃত্যুর কারণ তারা। আজকে যে 4 জন সিনিয়র ডক্টরের সেদিন এই প্রসূতির সিজার করার দায়িত্বে থাকার কথা ছিল, তারা কেউ সেদিন হসপিটালে ছিলেন না। আজকে যারা বলছে সাসপেনশন প্রত্যাহার করতে হবে তাদের কাছে আমার প্রশ্ন, একজন ফার্স্ট ইয়ারের ছাত্র একটা রোগীর অ্যানাস্থেসিয়া করে কোন অধিকারে? কোন সিনিয়র ডক্টর থাকা না সত্ত্বেও আজকে এই সিজারের 30 থেকে 35 মিনিট লাগার কথা, সেই সিজারে 2.5 ঘন্টা লাগে কি করে একজন ট্রেনি ডক্টরের হাতে সিজার হওয়ার পরে? আর যে সিনিয়র ডক্টরদের সেদিন সিজার করার কথা ছিল সেই 4 জন ডক্টর সিজার করার কথা যার অ্যানাস্থেসিয়া করার কথা, তারা সেই সময় বাইরে নার্সিং হোমে ট্রিটমেন্ট করছেন, অথচ ওইখানে তার ডিউটি থাকা সত্ত্বেও সেদিন প্রসূতির ট্রিটমেন্ট তারা করেননি। আজকে তাদেরকে শাস্তি প্রত্যাহারের দাবি যারা করছে, আগে সবার আগে তাদের শাস্তি হওয়া উচিত।
তার মানে রাজ্যের আমি একটু সোমনাথপুর থেকে আপনার কাছে যাব। তাপসবাবু যেটা বলছেন এটাই আমরা বলছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, যে এই রাজ্যে মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী, তার এই সময়কালের মধ্যেই দেখুন বলছে ডাক্তারদের কুচক্র, তার এই সময় তিনি স্বাস্থ্যমন্ত্রী। এবং আমরা এটা বলছি যে হসপিটাল গুলোতে একটু শুধু পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু মার্বেল টাইলস বা রং করে দিলে, নীল সাদা রং করলে হবে না। এই ডাক্তারীদের মানে মেডিকেল ব্যবস্থা তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে তবেই মানুষ গিয়ে ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পাবে। সেখানে জাল আপনার ওষুধ, জাল পাউচ কি বলে সেলাইন, এইগুলো হবে না। এবং তাপসবাবুর কথাতেই পরিষ্কার উঠে আসছে যে ফার্স্ট ইয়ারে পরে ডাক্তারি পরে ফার্স্ট ইয়ারের ছাত্রী তাকে দিয়ে না শেষিয়া করছে। তাপসবাবুর কথাতেই উঠে আসছে যে 35-30 থেকে আন্দোলন করে। আপনার বলার সময় ডিস্টার্ব করে, এটাই আপনার কথাতেই উঠে আসছে 30-35 মিনিটের যেটা সিজার করতে সময় লাগে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী, তার সময়কালে 2.5 ঘন্টার উপর সময় লাগছে। মানে ভাবুন আপনি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উনি স্বীকার করছেন যে কত অব্যবস্থা স্বাস্থ্য চলছে। এই স্বাস্থ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাইছি। আপনি বলুন। এই স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন যে এই ব্যবস্থা আজকে ওনারাই বলছেন, কিন্তু আমরা বলছি না যে আজকে বিজেপি বলছে, আজকে অন্য পার্টি বলছে, সেটা বলছি না। ওনারাই বলছে যে কি অব্যবস্থা চলছে এক একটা হসপিটালে। তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে, তাহলে উনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করুন। আজকে রাজ্যে যেভাবে করাপশন বেড়েছে, পুলিশ মন্ত্রীকে, উনি পুলিশ মন্ত্রী হিসেবে উনি পদত্যাগ করুক, করছেন না। উনি কোনোটাই করবেন না, খালি করবেন কি উনি শিল্পমন্ত্রী কি আনবেন, চপ শিল্প, চপ বাড়ি বাড়ি চপ বানান, সেটাই আছে ওনার কাছে, আর কিছু নেই। বলুন তাপসবাবু। আমি একটা কথা বলি, স্বাস্থ্যমন্ত্রী নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তর ওনার হাতে থাকলে এত সারা পশ্চিমবাংলা জুড়ে যত বৃহত্তর স্বাস্থ্য ব্যবস্থা প্রতিটা পাই কোনো মুখ্যমন্ত্রীর পক্ষে সঙ্গে দাঁড়িয়ে থাকা সম্ভব। উনি যেটা বলছে, আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি পদত্যাগ করতে হয়, উনি জানেন কি রাজীব বাবু যে উত্তরপ্রদেশে অক্সিজেনের অভাবে একদিনে 64 জন শিশু মৃত্যু ঘটেছিল? বেশি দিন আগের ঘটনা নয়, 2 বছর আগের ঘটনা। যোগী আদিত্যনাথকে গিয়ে বলেছিলেন যে পদত্যাগ করার জন্য। রাজনীতির স্টুডিওতে যখন এসছেন বক্তব্য রাখতে, তখন কিছু মাথায় নিয়ে আসুন, বললে হবে না। আপনার হচ্ছে শিশু মৃত্যু এক সময় ছিল হাসপাতালে বেড়াল আর হচ্ছে আপনার সদ্যপ্রসূত বাচ্চা একসঙ্গে একই জায়গায় কুকুরের সঙ্গে একসঙ্গে শুয়ে থাকতো। আজকে তাদের মুখে স্বাস্থ্য ব্যবস্থার কথা মানায় না। এইসব কথা হচ্ছে এই জন্য, এই কোন ছেলে বলানোর কথা নয়। আজকে যারা চাইছে চাইছে, আজকে ডাক্তারদের সাসপেন্ড করছে বলেই আবার তাদের নাচছে কারা? আজকে আশফাকুল্লাহ যিনি অভয়াকাণ্ডের আন্দোলনের মুখ, আজকে ভুয়ো সার্টিফিকেট নিয়ে, এমডির ভুয়ো সার্টিফিকেট নিয়ে দিনের পর দিন চিকিৎসা করছেন, তার পাশে দাঁড়িয়ে আন্দোলনে গলা ফাটাচ্ছেন কে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন। আমি তাপসবাবুর কাছে একটি মানে প্রশ্ন নিয়ে যাব। প্রকাশ্য সভায় বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। ধর্মরক্ষার পাশাপাশি বাড়িতে ধারালো অস্ত্র রাখার নির্দেশ দিলেন তিনি। সুকান্ত বাবুর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় মন্ত্রীর মুখে সন্ত্রাসবাদীদের এই ভাষা কাম্য নয় তিনি জানিয়েছেন। কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়াল যাদের যা কালচার, এরা হচ্ছে ভারতবর্ষে এসছে দাঙ্গা বাঁধানোর জন্য। দাঙ্গা বাঁধিয়ে ভারতবর্ষকে অস্থির করে এরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চায়। তাই বারে বারে কখনো গুজরাটে, কখনো উত্তরপ্রদেশে, কখনো মহারাষ্ট্রে, কখনো আসামে আজকে বিদ্রোহের আগুন হয়, আজকে মণিপুরে দাঙ্গা হয়। এনারা চুপচাপ করে ঘরে বসে থাকেন। কই মণিপুরের বেলা তো সুকান্ত বাবু বলছেন না যে মণিপুরের এই আগুন নেভানোর জন্য গিয়ে লোকের ঘরে ঘরে অস্ত্র রাখার জন্য? আজকে ওনারা যে রাজনীতির কথা ভাবছেন সুকান্ত বাবুরা, বাংলায় সেই রাজনীতি ধোপে টিকবে না।
আর একটা পাগলকে দিয়েছে দায়িত্ব। আজকে যারা বলছে হচ্ছে দুর্নীতির কথা, আজকে যে অমিত শাহ এই কলকাতায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে বলেছিল ভাগ শুভেন্দু ভাগ, আজকে সেই শুভেন্দু অধিকারী ওনাদের দলের বিরোধী দলের নেতা। শুভেন্দু অধিকারী হচ্ছে ওনাদের পশ্চিম বাংলার মুখ। আজকে যে অর্জুন সিংকে এই দিলীপ বাবু সুকান্ত বাবুরা মিটিং করে ভাটপাড়ায় দাঁড়িয়ে বলেছিলেন তৃণমূলের গুন্ডা, তৃণমূলের ডাকাতের সর্দার, আজকে সেই অর্জুন সিং ব্যারাকপুরে বিজেপির মুখ। আজকে সমস্ত চোর সারা ভারতবর্ষের, সে হিতেশ্বর বিশ্ব শর্মা হোক কিংবা অজিত পাওয়ার হোক, যত ভারতবর্ষের যাদেরকে ওরা চোর বলে সবার আগে তাদেরকে দলে নেয়, দলে নেওয়ার পর তারা হয়ে যায় সাধু। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপিটা হচ্ছে ওয়াশিং মেশিন, আমার দলে থাকলে চোর, ওনাদের দলে গেলে সাধু হয়ে যায়। আপনার কাছে যাব অবশ্যই সোনাত, তার আগে একটু রাজীব বাবুর কাছে আসবো। আপনাদের দলের নেতৃত্ব যিনি বলেছেন যে সুকান্ত মজুমদার এই কথাটি বলেছেন যে প্রত্যেক ঘরে ধারালো অস্ত্র রাখা উচিত, এই বিতর্কিত মন্তব্যের জেরে আপনি কি বলবেন? এটা বিতর্কিত মন্তব্য আমি বলবো না, যেহেতু ববি হাকিম, সিদ্দিকুল্লাহ সাহেব, আরেকজন মন্ত্রী আছে আপনার মুর্শিদাবাদের হুমায়ুন কবির, ওনারা যেভাবে যে ধারায় কথা বলছেন, বাংলাটাকে কাশ্মীর বানানোর একটা চিন্তা ভাবনা ওনারা করছেন। সংখ্যা গরিষ্ঠ, আমরা কিন্তু কোনো সময় বলি না মুসলমানের যে মুসলমান খারাপ, মুসলমানের আমরা সব ধর্মকেই আমরা সম্মান প্রদর্শন করি, কিন্তু ওনারা চাইছে সংখ্যা গরিষ্ঠ আমরা হয়ে যাব। এতদিনের মধ্যে কে বলছেন? বাংলার মেয়র বলছেন, কে বলছেন? সিদ্দিকুল্লাহ বলছেন, কে বলছেন? হুমায়ুন কবির বলছেন। কই, তখন তো একটা প্রতিবাদ হচ্ছে না। সেই জন্য তো আমাদেরকে কিছু রক্ষা করতে হবে না? রক্ষা করার জন্যই তো আজকে হয়তো সুকান্ত বাবু বলেছেন। সে বলাটা আপনি অন্যভাবে নিচ্ছেন কেন? আমি একটু ভালোভাবে যায় না। এইটা এই যে আমি এই জায়গাটাই বলতে চাইছি যে তাপস বাবু বলছিলেন এবং আমার বন্ধু বলল, বিজেপির বন্ধু বলল যে আপনি খেয়াল করে দেখুন এই জায়গাটা বলছি যে তাপস বাবু নিজেই বলছেন মুকুল রায়ের কথাটা, মানে আজ বিজেপি করলে কাল তৃণমূল হয়ে যাচ্ছে, কাল তৃণমূল হলে আবার ওয়াশিং মেশিনে বিজেপি হয়ে যাচ্ছে। ঠিক ওদের কথার মুখ থেকেই যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা একবারে এক ধরনের পুরো গডা। আপনি যদি দেখেন এই যে ববি হাকিমের কথা বলছিলেন, ববি হাকিমও যখন প্রেস কনফারেন্স বা টিভিতে বসেন, এর আগেও তার মুখ থেকে কেউ আমরা শুনেছি কখনো বলছে উনি মিনি পাকিস্তান বানিয়ে দেবো কলকাতাকে, মিডিয়া বুঝকে, এর আগেও আমরা শুনেছি, তার মুখ দিয়ে শুনেছি, তার দল কন্ডেম করেছে তাকে। আবার আমরা লক্ষ্য করে আপনি দেখুন আজকে তিনি কন্ডেম করছেন, আবার সুকান্ত বাবু কি বলেছেন, বিজেপি কি বলেছে তার কন্ডেম করছে। মানে এই যে একে অপরের পরিপূরক, এটা সম্পূর্ণ কথা মানুষকে শুধু বোকা বানানোর জন্য, আর কিচ্ছুটি না। সিপিএম অ্যাকচুয়াল দেখুন, সত্যের অপলাপ করলে একটা মানুষের কথার যদি অপব্যাখ্যা করি, মিনি পাকিস্তান বানিয়ে দেব সর্বপ্রথম আমাদের ববি হাকিমদা, ফিরাদ হাকিম কোনোদিনই বলেননি। টিভিতে পুরো বক্তব্যটা শুনুন, পুরো বক্তব্যটা শুনুন। আপনারা যারা শুনে হিন্দু হিন্দু করে রাখায় কে বলছে হিন্দু করে, আমরা হিন্দু আপনি কথা শুনবেন, আগে কার কথা শুনবেন আগে ঠিক করুন। আপনার বিরোধী দলের নেতা, আপনার বিরোধী দলের পুজো হয়, আপনি আজ অব্দি কিছু হয় না, কিন্তু মুসলমানের একটা এই হচ্ছে যে চরিত্র, এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বলে হিন্দুর পূজা হয় না। আরে আজকে তৃণমূল, আরে আপনার ভারতীয় জনতা পার্টির কটা নেতা আছে কটা পুজোর সঙ্গে যুক্ত দেখান, আর তৃণমূল কংগ্রেসের থেকে শুরু করে তৃণমূলের সমস্ত নেতৃত্বরা বাংলার সমস্ত পূজার সঙ্গে যুক্ত থাকে। আপনারা রাজনীতি করার জন্য আপনার মহা ধুমধাম করে সল্লেকে দুর্গাপুজো শুরু করেছিলেন, যে নির্বাচনে হেরে গেলেন অমনি দুর্গাপুজো উঠে গেল।
আবার আপনারা হিন্দুত্বের কথা বলেন, আপনাদের কাছ থেকে হিন্দুত্বের কথা শুনতে হবে। না না, আজকে আপনি চণ্ডীবার শুনতে হবে আপনাদের কাছে। অবশ্যই আপনার দিদি সব জায়গায় দিদি সব কিছু বলতাম না, উনি আপনি তো সব জানেন, আপনি জানেন সরস্বতী মন্ত্র কি পাঠ করছে, আপনি কি চণ্ডীপাঠ করছে, আপনি কি গান করছে, উনি কি করছে সবাই জানে। আরে আমি তো বলছি আমি সব জানি, উনি বলছেন আপনি যেরকম উনি সব জানেন না, উনি ভোগ রান্না করছে যে আমি ভোগ রান্না করছি, মায়ের জন্য ভোগ রান্না করছি, সেটা টিভিতে দেখাবো যে আমি সব জানি। হ্যাঁ তো হবে, তো হবে। যখন রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যদি সব রান্না করে, এটা মিডিয়া মমতা ব্যানার্জিকে মিডিয়াকে ডেকে নিয়ে আসে না। গায়িকা আগে আপনি ঠিক করুন, গায়িকা কথা শুনে গানটা করে আগে আপনি ঠিক করুন। আপনার ওদিক দিয়ে শুভেন্দু বাবু আছে, সনাতন হিন্দু ধর্ম। এই বিষয়টা একটু বলবো রাজীব বাবুকে। আপনি যে ভোগ রান্নার কথা বললেন, যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবর মাধ্যম, সংবাদের মাধ্যমে দেখানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোগ রান্না করছেন, সেটাকে তুলে ধরা হয়েছে। ঠিক তেমনই নির্বাচনের দিন আমরা দেখেছি নরেন্দ্র মোদীজি তিনি ধ্যানে বসেছেন, সেটাও তো সোশ্যাল মিডিয়া বা খবরের মাধ্যমে দেখানো হয়েছে। তাহলে সেটাকে কি বলবেন? তাহলে কি সেটা মেডিটেশনটাও কি দেখিয়ে করবার জিনিস? মেডিটেশন সবাই করে, মেডিটেশন করতে পারে, কিন্তু ভোগ রান্নাটা সেটাকে আমার দেখানো জিনিস। আপনি কোন হিন্দু ভাইদের কাছে জিজ্ঞেস করবেন, ভোগ রান্না কাউকে দেখানো যায় না, পেটেও নেই, মাথাতেও নেই, কাউকে দেওয়া যায় না। এই জন্যই তো ওনাদের মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভোগ রান্না করে সেটা দোষে, দিদি ভোগ রান্না করবে ওনার অমিত শাহ যখন দলিত বাড়িতে ভোটের আগে খেতে যান, সেটা 14টা মিডিয়াকে নিয়ে দেখালে সেটা দোষের নয়। আর নির্বাচনের পরে সেই দলিত বাড়ির লোক বলে যে আমার হচ্ছে লক্ষ্মী ভান্ডারের এটা খাদ্য সাথীর চালটা আমাকে দিদিই দিয়েছে, আমার অমিত শাহ আমার জন্য কিছু করেননি। কারণ নির্বাচনের পরে আর অমিত শাহদের তার বাড়িতে দেখতে পাওয়া যায় না। পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন জেলায় যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে প্রতিনিয়ত আমরা তুলে ধরেছি আপনাদের সামনে, এবং যে রাজনৈতিক শীর্ষ নেতৃত্বরা যে ধরনের বিতর্কিত মন্তব্যে জড়িয়ে যাচ্ছেন বা যে ধরনের বিতর্কিত মন্তব্যে কথা বলছেন, সেই সমস্ত কিছুই নিয়ে আজকে আমাদের এই স্টুডিওতে আপনাদের সামনে যে আলোচনা আমরা তুলে ধরলাম। এবং অবশ্যই আরজি করের ধর্ষণ কাণ্ড এবং হত্যা মামলায় যে রায় আজকে নিম্ন আদালত দিয়েছে সঞ্জয় রায়ের আজীবন এবং আমৃত্যু কারাদণ্ড, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের যে আলোচনা পর্ব আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আগামীতে এই আরজি কর হত্যাকাণ্ড এবং ধর্ষণ কাণ্ডের আরো পরবর্তী মামলা কোন দিকে গড়াচ্ছে এবং তারা পরবর্তীতে আরো উচ্চ আদালতে অভয়ার বাবা মা যাচ্ছেন কিনা বা কি তাদের প্রতিক্রিয়া, সেই সমস্ত কিছু এবং তার সাথে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জেলা, দেশ, সমস্ত খবর আমরা প্রতি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সবার প্রথম। তাই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবর বাংলা সংবাদ। পেনটাই গিফট নাকি?